বাংলাদেশের ৩০০টা সংসদীয় আসনের জন্য বিএনপি জামাত জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম। কিন্তু যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলাম মনে হলো না, এটা শুধু নামের তালিকা না, এটা আসলে একটা রাজনৈতিক দাবার ছকের নকশা। প্রত্যেকটা নাম, প্রত্যেকটা আসন যেন একটা চাল। কোন দল কোথায় শক্তিশালী, কোথায় তারা ছাড় দিতে বাধ্য হয়েছে, আর কোথায় তারা মরিয়া নিজেদের শক্তি দেখাতে, সবকিছু এই তালিকার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে। আমরা চেষ্টা করব সেই ভাঁজগুলোই খুলতে। দারুণ বলেছেন। চলুন তাহলে প্রথম ভাঁজটাই খুলি। জোটের গঠনটা দেখেই আমার প্রথম খটকা লেগেছে। এটা তো শুধু বিএনপি আর জামায়াতের জোট নয়, এখানে তো ছোট বড় মিলে একটা বিশাল জটলা। মানে বিএনপি জোটের দিকে তাকালেই দেখছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনডিএম, জমিয়ত, এলডিপি, গণসংহতি আন্দোলন, বিজেপি, গণ অধিকার পরিষদ, মানে একটা এলাহি কারবার। এখানেই তো মজাটা। এটা একটা জোটের ভেতরে আরেকটা জোটের মতো। একদিকে বিএনপি তার মিত্রদের নিয়ে একটা বৃত্ত তৈরি করেছে, অন্যদিকে জামায়াতও কিন্তু একা নেই। তাদের সাথেও আছে এনসিপি, খেলাফত মজলেস, বাংলাদেশ খেলাফত মজলেস, এবি পার্টি, নিজামের ইসলাম পার্টির মতো দলগুলো। তার মানে এখানে একটা বড় ছাতার নিচে দুটো আলাদা ঘরানা কাজ করছে। দুটোই একে অপরের পরিপূরক, কিন্তু তাদের নিজস্ব পরিচিতিও আছে। কিন্তু এই দুটো ঘরানার মধ্যে সম্পর্কটা কি সবসময় পরিষ্কার? আমার চোখ আটকে গেছে একটা জায়গায়। যেমন ধরুন কুমিল্লা ৭ আসন। এখানে ডক্টর রেদওয়ান আহমেদ এলডিপি থেকে বিএনপি জোটের প্রার্থী। আবার চট্টগ্রাম ১৪ আসনেও এলডিপির প্রার্থী ওমর ফারুক। কিন্তু তাকে দেখানো হয়েছে জামায়াত জোটের প্রার্থী হিসেবে। একই দল, দুটো ভিন্ন শিবিরে। ব্যাপারদের চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। এটাই হলো এই জোটের সবচেয়ে আকর্ষণীয় দিক, এর নমনীয়তা। এটা কোনো কঠোর আদর্শভিত্তিক জাতীয় জোট নয়। এটা পুরোপুরি আসনভিত্তিক এবং জেতার সম্ভাবনার উপর নির্ভরশীল একটা কৌশলগত ব্যবস্থা। যেখানে বিএনপি মনে করেছে এলডিপিকে সমর্থন দিলে আসনটা আসবে, সেখানে তারা দিয়েছে। যেখানে জামাত মনে করেছে এলডিপিকে তাদের দরকার, সেখানে তারা সমর্থন দিয়েছে। মূল লক্ষ্য একটাই, আসন জেতা। আদর্শ বা জোটের কঠোর নিয়ম এখানে গৌণ। তার মানে জাতীয় পর্যায়ে জোট থাকলেও স্থানীয় রাজনীতি আর জেতার অঙ্কটাই এখানে আসল চালিকা শক্তি। এটা তো বেশ জটিল একটা সমীকরণ। আর এই সমীকরণের বাইরেও তো কিছু খেলোয়াড় আছে, তাই না? আমি তালিকায় নরসিংদী ৫ বা বরিশাল ৫-এর মতো আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর নামও দেখলাম। বরিশাল ৫-এ যেমন ফয়জুল করিমের নাম আছে। তারা তো এই দুই জোটের কোনোটারই অংশ নাই। ঠিক, এটা জোটের বাইরের একটা ফ্যাক্টর। কিছু আসনে হয়তো বিএনপি জামায়াত জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা দুর্বল প্রার্থী আছে, যেখানে ইসলামী আন্দোলনের মতো তৃতীয় কোনো শক্তি শক্তিশালী হয়ে উঠেছে। তালিকা প্রস্তুতকারীরা সম্ভবত এই বাস্তবতাটাকেও স্বীকার করে নিয়েছেন। তারা দেখাতে চেয়েছেন যে এই আসনগুলোতে লড়াইটা ত্রিমুখী হতে পারে। এটা তাদের নিজেদের শক্তি মূল্যায়নের একটা সৎ প্রচেষ্টাও হতে পারে। এই যে ছোট দল আর নানা সমীকরণের কথা উঠল, তার মানে তো শুধু তারাই নয়। তালিকার আসল আকর্ষণ তো বড় নামগুলো, তাই না? ঢাকার তালিকাতেই তো চোখ আটকে যাওয়ার মতো কয়েকটা নাম আছে। আমানুল্লাহ আমান, গয়েশচন্দ্র রায়, মির্জা আব্বাস, ইশরাক হোসাইন। একেবারে হেভিওয়েট লাইন আপ। অবশ্যই ঢাকাকে সবসময় ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয়। তাই এখানে দলের সবচেয়ে সিনিয়র আর পরীক্ষিত নেতাদের রাখাটা একটা পরিষ্কার বার্তা দেয়। রাজধানীর নিয়ন্ত্রণ তারা কোনোভাবেই ছাড়তে চান না। প্রত্যেকটা নামই নিজ নিজ এলাকায় প্রভাবশালী এবং দলের প্রতি অনুগত কর্মী সমর্থকদের কাছে এক একজন প্রতীক। তবে ঢাকার তালিকায় যে নামটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে, সেটা হলো তারিক রহমানের নাম। ঢাকা ১৭ এবং বগুড়া ৬, এই দুটো আসনে তার নাম রাখা হয়েছে। এর পেছনের কৌশলটা কি হতে পারে? এটা কি শুধু সমর্থকদের উজ্জীবিত করার জন্য, নাকি এর চেয়েও গভীর কোনো রাজনৈতিক বার্তা আছে? এটা একটা বহুস্তরীয় কৌশল। দেখুন, প্রথমত, এটা কর্মীদের জন্য একটা বিশাল মনস্তাত্ত্বিক টনিক। দলের সর্বোচ্চ নেতা নির্বাচনী মাঠে আছেন, এই বার্তাটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত, এটা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ। তার অনুপস্থিতিতেও তাকে প্রার্থী হিসেবে দেখিয়ে এক ধরনের রাজনৈতিক বৈধতা বা প্রাসঙ্গিকতা তৈরির চেষ্টা। আর বগুড়া ৬ তার মায়ের আসন ছিল, সেটার একটা আবেগীয় মূল্যও আছে। আর ঢাকা ১৭ আসনটি বেছে নেওয়াটাও তাৎপর্যপূর্ণ, কারণ এটি রাজধানীর একটি অভিজাত ও গুরুত্বপূর্ণ এলাকা। ঠিক, যেমনটা ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এটা তো প্রায় নিশ্চিতই ছিল মহাসচিব হিসেবে নিজের এলাকায় তার শক্ত অবস্থান। কিন্তু অন্যান্য বিভাগেও তো এমন হেভিওয়েটদের দেখা যাচ্ছে, যেমন চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী বা সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু। হ্যাঁ, প্রত্যেকটা হেভিওয়েট নেতার মনোনয়ন
একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য বার্তা বহন করে। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী শুধু একজন প্রার্থী নন, তিনি চট্টগ্রামের ব্যবসায়ী মহল এবং সুশীল সমাজের কাছে দলের মুখ। তাকে বন্দরনগরীর একটি গুরুত্বপূর্ণ আসনে রাখার অর্থ হল ওই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্বকে স্বীকার করে নেওয়া। আবার ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জে রাখার মানে হল যমুনা নদীর ওপারে উত্তরবঙ্গে দলের দুর্গ ধরে রাখার দায়িত্বটা তার কাঁধে দেওয়া। এই নামগুলোর নিছক প্রার্থী নয়, এরা এক একজন আঞ্চলিক সেনানায়ক। এই সেনানায়কদের ভিড়ে কিছু অদ্ভুত নীরবতাও কিন্তু চোখে পড়ার মতো। যেমন তালিকার কয়েকটা জায়গায় স্পষ্ট করে লেখা আছে বিএনপি প্রার্থী নেই। চট্টগ্রাম ২, কুমিল্লা ৪, কুমিল্লা ১০। এই আসনগুলোর গল্পটা কি? বিএনপি কি এখানে ওয়াকওভার দিচ্ছে? ওয়াকওভার নয়, এটা আসলে জোটের প্রতিশ্রুতির সবচেয়ে বড় প্রমাণ। এই আসনগুলোতে বিএনপি কৌশলগতভাবে নিজেদের প্রার্থী না দিয়ে জোটের শরিকদের জন্য জায়গা ছেড়ে দিয়েছে।